মেডিকেল ভর্তি পরীক্ষার হলে এমন এক প্রেশারেই তুমি থাকবা যে 100টা এমসিকিউর মধ্যে কোনটা ফিজিক্সের কোশ্চেন, কোনটা কেমিস্ট্রির কোশ্চেন, কোনটা বায়োলজির কোশ্চেন, ওগুলা ডিফারেন্সিয়েট তোমার মাথাতে আসবে না, আসবে মাথায় ওইটার অ্যান্সারটা কি, আমার ওই জুলজির কোশ্চেনের অ্যান্সারটা কি, আমার ওই বোটানি কোশ্চেনের অ্যান্সারটা কি, ওই অ্যান্সারটা বের করতে করার মতো তোমার অ্যাবিলিটি থাকলে তখন তুমি ইজিলি পরীক্ষাটা দিয়ে বেরিয়ে আসতে পারবা। এখন এই যেহেতু আমাদের প্রস্তুতিটা ভাস্ট হবে, অনেক হিউজ লেভেলের প্রস্তুতি নেওয়া লাগবে, অনেক হিউজ লেভেলের প্রস্তুতি নেওয়ার মধ্যেও কিছু টেকনিক্যাল কথাবার্তা থাকবে। আমরা চলো সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে পার্ট 2তে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, এই পার্ট 2 চ্যাপ্টারে দেখো তো এগুলা পড়ছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে কিনা তোমাদের? এগুলা মনে মনে থাকলে একটু বলো। দেখো, বিক্রিয়া হারের উপরে চাপের প্রভাব, বিক্রিয়া হারের উপর তাপের প্রভাব, লাসেতেলে নীতি পড়ছিলাম। তারপর হচ্ছে এখানে একটা টেকনিক বলে দিয়েছিলাম তোমাকে, উৎপাদের যদি শক্তি হয় বিক্রিয়কের শক্তি থেকে বেশি তাহলে ডেল এইজ ইজ গ্রেটার দেন জিরো, ডেল এইজ ইজ গ্রেটার দেন জিরো ইন দ্যাট কেস অফ দ্য বিক্রিয়াটা হবে এখানে তাহলে তাপ হারি বিক্রিয়া, আর ডেল এইজ এর ভ্যালু লেস দেন জিরো হলে তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে উৎপাদের শক্তি এবং বিক্রিয়কের শক্তির মধ্যে ডিফারেন্সটা একটু খেয়াল করো, এরকম একটা টেকনিক বলছিলাম। তারপর দেখো লাস্ট ক্লাসে এই কথাগুলোও বলছিলাম যে কে দিয়ে বোঝা হচ্ছে রেট অফ কনস্ট্যান্ট মানে হার ধ্রুবক, পি দিয়ে বোঝায় স্থানিক দিক বিন্যাস, পিস্টেরিক ফ্যাক্টর, জেড দিয়ে বোঝা হচ্ছে কলিশন রেট আর সংঘর্ষের হার, এবং ই টু দি পাওয়ার মানে সি বাই আর এটাকে বোঝায় হচ্ছে তোমার সক্রিয় শক্তি অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি। এই কয়েকটা পার্ট তোমার ভালো মতো পড়তে হবে। তারপরে আমি লাস্ট ক্লাসে আরও একটা কথা বলছিলাম যে সংঘর্ষের হার হওয়ার বা সংঘর্ষ হওয়ার নিয়মটা কি। নিয়ম হবে ন্যূনতম একটা শক্তি দিয়ে তোমার সংঘর্ষ করা লাগবে, এবং পুরাতন বন্ধন ভাঙার মতো শক্তি এবং নতুন বন্ধন গড়ার মতো একটা শক্তি লাগবে, এবং সঠিক দিকে শক্তি দিতে হবে। তারপর আমরা লাস্টের দিকে পড়েছিলাম, এখানে আরও অনেক পেঁচাল পড়ছিলাম যে সক্রিয় শক্তি হচ্ছে বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক, এবং লাস্টে কয়েকটা সূত্র মানে সংজ্ঞা লিখে দিয়েছিলাম। সংজ্ঞা বলতে কয়েকটা টেকনিক লিখে দিয়েছিলাম যে পেয়ারাতে থাকে অক্সালিক অ্যাসিড, আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড, টক আঙ্গুর দিয়ে মনে রাখবা, আঙ্গুর ফল টক, কমলাতে অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো বলছিলাম, রিভিউ করলাম আর কি। এখন আসলে প্রভাবক এবং প্রভাবকের প্রকারভেদ পার্টে। আমার বইটাও সামনে রাখি যেন তোমাদের বলতে সুবিধা হয় আর কোনো পয়েন্ট যেন মিস না যায়। দেখো, প্রভাবকের আগে বিক্রিয়ার সাম্যাবস্থার শর্তগুলো আছে কোথায় যেন, আচ্ছা সমস্যা নেই, সাম্যাবস্থার শর্ত আমরা দাগাইছিলাম মেবি লাস্ট ক্লাসে। তাছাড়া তুমি পড়ে নিও সাম্যাবস্থা হওয়ার শর্ত কি, উভয় দিকে সুগমতা, বিক্রিয়ার প্রভাবকের ভূমিকাহীনতা, এই টাইপের কথাবার্তাগুলো একটু পড়ে পড়ে নিও। তারপরেও সামনে পাবো আমরা একই কথা বারবার পাবো। এখন লাসাতেলের নীতি থেকে মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসে। তাছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার প্রভাবক থেকে অনেক জায়গায় অনেকবার প্রশ্ন আসছে। চলো সরাসরি প্রভাবক এবং প্রভাবকের হিসাব নিকাশগুলো পড়ি। সবার সবার আগে ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস খেয়াল করবা, যে প্রভাবকগুলা এই যে এখান থেকে সব পড়া লাগবে না, সবগুলা পয়েন্ট পড়বা না, শুধুমাত্র এটা পড়বা যে সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না প্রভাবক। সাম্যাবস্থার মেইন মানে সাম্যাবস্থা, বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে বিক্রিয়াতে সাম্যাবস্থার কোনো পরিবর্তন করবে না প্রভাবক। আর লাস্টে আরেকটা কথাবার্তা পড়বা যে বিক্রিয়ার বৃদ্ধি এবং হ্রাস করতে পারে বেগের। তারপর এটা সরলতম পথ অতিক্রম করবে। প্রভাবকের কাজই তোমার মানে একদম সরলতম পথ দেখাবে একটা বিক্রিয়াকে, এতটুকু বললেই হবে। প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। তো এখান থেকে তোমায় বলবে নিচের কোনটি প্রভাবক সম্পর্কিত সঠিক। তারপরে চলে আসবে ধনাত্মক প্রভাবক, যে প্রভাবক তোমার বিক্রিয়াটাকে সামনের দিকে আরো পটেনশিয়েট করে, ওটি ধনাত্মক প্রভাবক। শুধুমাত্র এক্সাম্পলটা পড়বা, ম্যাঙ্গানিজ অক্সাইড। ঋণাত্মক প্রভাবক হচ্ছে তার উল্টাটা, শুধু এক্সাম্পল পড়বা, ফসফরিক অ্যাসিড। এবং তাছাড়া আরো একটা আছে, ফসফরিক অ্যাসিড তো আছে, সাথে গ্লিসারিনিক এবং সালফিউরিক অ্যাসিড এবং অ্যানিসোল, এই তিনটা যে লিখে দিয়েছেন এই তিনটা পড়তে পারো। আমি মেইনলি গ্লিসারিনটা পড়ার জন্য প্রেফার করবো তোমাকে। তারপর অটোপ্রভাবক বা স্বপ্রভাবক পার্টে আসো। অটোপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন, এতটুকু বলে হবে। অটোপ্রভাবক মানে কি, মানে হচ্ছে তোমার এই এইখানে যখন বিক্রিয়কের মধ্যে ম্যাঙ্গানিজ আছে, এই বিক্রিয়কের মধ্যে নিজেই ম্যাঙ্গানিজ আছে, নিজেই অটোপ্রভাবক হিসেবে কাজ করবে। তারপর আবিষ্ট প্রভাবক পার্টে আসে। আবিষ্ট প্রভাবকের এক্সাম্পল সোডিয়াম সালফাইড। সো এখান থেকে মনে রেখো, সোডিয়াম সালফাইড যখন থাকবে তখন আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। প্রভাবক প্রমোটর হচ্ছে একটা প্রভাবক তুমি নর্মালি প্রথমে দিছো, কিন্তু পরবর্তীতে আরেকটা প্রভাবক দিয়ে ওই প্রভাবককে প্রমোট করবা, ওইটা হচ্ছে প্রভাবক প্রমোটর। যেটা হচ্ছে মলিবডেনাম হচ্ছে আয়রনের প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। প্রভাবক বিষ বলতে কি বোঝায়, ওই যে উল্টা, প্রভাবক প্রমোটরের উল্টা। ধরো আর্সেনিক অক্সাইড, এটা হচ্ছে প্রভাবক বিষ। তাছাড়া আরও আছে কিছু প্রভাবক বিষ,
যেটার মধ্যে কিছু ধুলাবালি, আর্সেনিক, সালফার, আর্সেনিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক বিষ। মনে করবে যে সালফার সব ক্ষেত্রেই খারাপ, কয়লার ক্ষেত্রে খারাপ সালফার, তারপরে গ্যাসের ক্ষেত্রে সালফার খারাপ, সাধারণ ধুলাবালিতেও খারাপ হবে, এবং আর্সেনিক সব থেকে বেশি খারাপ। আরও দুইটা আছে এই হাইড্রোজেন সালফাইড, এখানে সালফার এবং বেরিয়াম সালফাইড। দেখো সবগুলোতে সালফার সালফার আছে। সালফার এবং আর্সেনিক এই দুইটা হচ্ছে প্রভাবক বিষ। তারপর প্রভাবকের প্রভাবকের উৎপাদ বিক্রিয়কের প্রভাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়: সমসত্ব এবং অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক হচ্ছে ওগুলাই যেগুলোর মধ্যে তোমার বিক্রিয়ক, উৎপাদ, এগুলো সবগুলাই সেম ফর্মে থাকবে, হয় গ্যাসিয়াস থাকবে, নয় লিকুইডে থাকবে, নয় সলিডে থাকবে। দেখো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মিলে NO, এখানে এখানে NOটা মানে নাইট্রিক অক্সাইড, এটা প্রভাবক হিসেবে কাজ করছে, এবং এই প্রভাবকটা হচ্ছে সমসত্ব প্রভাবন, কারণ সবগুলাই গ্যাসিয়াস ফর্মে আছে। তরল সমসত্ব প্রভাবক কোনগুলা, যেমন সুক্রোজের একটা এক্সাম্পল দিছে এখানে, হাইড্রোজেন আয়ন, এখানে সুক্রোজে, মানে সবগুলাই দেখো অ্যাকোয়াস অ্যাকোয়াস অ্যাকোয়াস, লিকুইড, সবগুলাই লিকুইড হবে। অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে সবগুলো সেম হবে না, কমন সেন্স, যে বিভিন্ন দশায় থাকবে। বিভিন্ন দশায় থাকার মধ্যে এক্সাম্পল হচ্ছে দেখো সালফার ডাইঅক্সাইড, এখানে গ্যাস, এখানে অক্সিজেনও গ্যাস, প্লাটিনাম হচ্ছে এখানে আবার আমাদের প্রভাবক। এই প্লাটিনাম হয়ে গেছে কঠিন, যেহেতু এটা অসমসত্ব প্রভাবক। আবার সালফার ট্রাইঅক্সাইড, এটা হয়ে গেছে গ্যাস। এরকম ভাবে এটা পড়বা। লাস্টে এই 2 নম্বর পয়েন্টটা ভালো মতো পড়বা, যে 2 নম্বর পয়েন্টে ডালডা অথবা ঘি, মার্জারিন উৎপাদন করতে তোমার নিকেল প্রভাবক লাগবে, এবং 150°C, এবং এটাও একটা অসমসত্ব প্রভাবক। ওকে। তারপর আর এখানে যে যে দ্বিবন্ধনকে ভাঙার জন্য হাইড্রোজেন দিতে হবে। নিকেল এবং 180°C টেম্পারেচার দিলে আমাদের অ্যালকেন তৈরি হয়। এটাই হচ্ছে আসলে মার্জারিন উৎপাদন অথবা ডালডা উৎপাদনের মূল কারিগর বা মূল কাহিনী আর কি। তারপর প্রভাবনের ক্রিয়াকৌশল। ক্রিয়াকৌশল থেকে কি পড়বা? শুধু দুইটা ওয়ার্ড পড়বা। প্রভাবক দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন করে এবং অধিশোষণ করে। তোমরা যদি ইংলিশ ভার্সনে কোনো স্টুডেন্ট থাকো, সুন্দর মতো মাঝের লাইনটা পড়বা, যে ইন্টারমিডিয়েন্ট কম্পাউন্ড রূপে অ্যান্ড থ্রু দ্য অ্যাবজর্পশন রূপে, ক্যাটালিস্ট থ্রু অ্যাবজর্পশন। এতটুকু পড়ে রাখলেই হবে, আর কিছু পড়ার কোনো দরকার নেই। এখান থেকে যদি পারো, এখান থেকে 4টা ধাপ যে আছে, 4টা ধাপ আছে 4টা, এটা মনে রাখলেই হবে, যে সমসত্ব প্রভাবনে অন্তর্বর্তী যৌগ গঠনে কয়টা ধাপ আছে। টোটাল 4টা ধাপ আছে। না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা সামনে আসি। এখানে একটা MCQ পাবা, যে প্লাটিনামকে বলা হয় যোদ্ধা। কিসের যোদ্ধা? না যোদ্ধা, শুধু এতটুকু মনে রাখো ভাই, প্লাটিনামকে বলা হয় যোদ্ধা। কারণ আমাদের এত কিছু পড়ার সময় নাই, এত অনেক বইয়ের অনেক কিছু আছে, মেইন পড়া হচ্ছে এই ছকটা। প্রভাবকের মেইন এই ছকটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। আমি লাস্ট ক্লাসে কয়টা বিক্রিয়া লিখে দিয়েছিলাম, কিন্তু আজকেও কয়টা বিক্রিয়া এবং কয়টা টেকনিক তোমাকে বলে দিব, ওই টেকনিক দিয়ে তুমি এটা মনে রাখার চেষ্টা করবা। এখানে অসমসত্ব প্রভাবক, সমসত্ব প্রভাবকের প্রথমে এক্সাম্পল দিছে। প্রথমগুলো অসমসত্ব, পরেরগুলো সমসত্ব। এখন অসমসত্বগুলোর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পলের মধ্যে প্রভাবকগুলো আবার অনেকগুলো আছে প্রভাবক। তারপরে শিল্পক্ষেত্রে ব্যবহার এবং এটা কাঙ্ক্ষিত উৎপাদের মধ্যে অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো একটা একটা করে আসলে সলভ করি। সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয় স্পর্শ পদ্ধতিতে। কেন তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার জন্য। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এখন এটার জন্য ব্যবহার করা হয় প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। সো এটা মনে রাখার একটা টেকনিক আছে, এই টেকনিকটা বলবো না, দরকার নেই, পরেরটা এসো। এই অ্যামোনিয়া কোথায়? এই যে অ্যামোনিয়া তৈরি করা হয় হেবার পদ্ধতিতে। কেন? অ্যামোনিয়া উৎপাদনের জন্য। এটা মনে রাখার একটা টেকনিক আছে। এটার জন্য লাগে হচ্ছে আয়রন, পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম। এটা লাস্ট ক্লাসে মনে লিখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও একটা টেকনিক দিয়ে মনে রাখবা। আহা আবার কে এলো? আহা আবার কে এলো? আতে হতেছে অ্যামোনিয়া, হাতে হচ্ছে হেবার, আবারতে হচ্ছে আয়রন, কেতে হইতেছে পটাশিয়াম, আর এলোতে অ্যালুমিনিয়াম। সো এই তিনটাই এই যৌগই থাকবে। দেখো এই যে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এবং এই যে অ্যালুমিনিয়াম। পারবা তাহলে? তারপরে 2 নাম্বার পয়েন্ট দেখো, প্লাটিনাম এবং রোডিয়াম অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। আমার এটা আগে জানতে হবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় কোন পদ্ধতিতে? অসওয়াল্ড পদ্ধতিতে। এটা তুমি পারবা না, এটা মনে রাখার একটা টেকনিক আসছে, টেকনিকটা আমি এখানে লিখে দিচ্ছি। হেবার পদ্ধতিতে কি করা হয়, অসওয়াল্ড পদ্ধতিতে কি কি করা হয়, এবং স্পর্শ পদ্ধতিতে কি করা হয়, তিনটা জিনিস জানতে হবে। আমি একটা জিনিস বলছি এখন পর্যন্ত, হেবার পদ্ধতিতে কি করা হয়। অসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে মনে রাখবো? অসওয়াল্ডের টেকনিকটা হচ্ছে, আসো না রুহি পিটাও। সাপোজ তোমার একটা বন্ধু নাম হচ্ছে রুহি, ওকে বলতেছো রুহি আসো আমাকে পিটাও। আসো না রুহি পিটাও। আতে হইতেছে অসওয়াল্ড, নাতে হইতেছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড তৈরিতে অসওয়াল্ড পদ্ধতি ব্যবহার করে। রুহিতে হচ্ছে রুহিডিয়াম এবং পিটাওতে প্লাটিনাম। তাহলে আমরা
দুইটা জিনিস পড়তে পারছে তিনটা বিক্রিয়ার মধ্যে, স্পর্শ পদ্ধতি, হ্যাবার পদ্ধতি এবং কি বলে অসওয়াল্ডের পদ্ধতি। অসওয়াল্ডটা পড়তে পারছে আসনারোহী পিটাওতে, এবং আহা আবার কি এলো এটা দিয়ে পড়লাম যে হ্যাবার পদ্ধতিতে। তা এই একটা দুইটা টেকনিক দিয়ে আমরা দুইটা বিক্রিয়া সবকিছু পারবো, প্রভাবক সহকারে সবকিছু পারবো। এখন ভাইয়া বাকি যেটা থাকে ওইটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। বাকি যেটা থাকে বাকি মানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করার প্রক্রিয়াকে বলে স্পর্শ পদ্ধতি। এতটুকু যদি জানতে পারো তাহলেই হয়েছে। তারপর আর কি পড়বো আমরা, তারপরে এই 4 নাম্বার পয়েন্টটা তোমার দরকার নাই, তারপরেও যদি চাও তাহলে তুমি একবার রিডিং দিতে পারো। অ্যালগেল রিফর্মিং বিক্রিয়া কোনটা? এটা হচ্ছে এই অ্যালকেনকে মানে মিথেনকে পানি দিয়ে বিক্রিয়া করালে আলটিমেটলি কার্বন মনোক্সাইড তৈরি হয়। এটা হাইড্রোজেন গ্যাস তৈরির মানে মেইন মেইন কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা মনে মাথায় রাখতে হবে। আর অসমসাময়িক প্রভাবকের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রোপাইল ডিঅক্সিডাইজার আর একটা বিউটাডাইন এবং সায়ানাইডের একটা কাহিনী। এখন দুইটার মধ্যে দুইটা প্রভাবক আছে, একটা মলিবডেনাম একটা প্লাটিনাম নিকেল। এখন এটা মনে রাখবা কিভাবে? মনে রাখার একটা টেকনিক আছে। এক নাম্বারটা পয়েন্টটা মনে রাখবে এভাবে, পিপিএম। পিপিতে হইতেছে প্রোপাইল ডাইঅক্সাইড মানে অক্সিডাইজার, পি দিয়ে একটা, পরের পি দিয়ে হচ্ছে প্রোপাইলিন অক্সিডাইজ সংশ্লেষণ, পরের পি দিয়ে পলিয়েস্টার, এবং লাস্টের এম দিয়ে বুঝাবে মোলিবডেনাম। পারবা না এটা? এটা পারলে তুমি একটাই মনে রাখো, আর বাকি 2 নাম্বারটা মনে রাখার দরকার নেই। তাহলে ভাইয়া আমরা এই ছকটা ভালো মতো আশা করি পারবো। এখন এই ছকটা যদি না পারো তাহলে সমস্যা, আমি টেকনিকও বলে দিলাম, এরপরেও যদি না পারো তো করার কিছু নেই। তোমাকে যদি প্রশ্ন করি হ্যাবার পদ্ধতিতে কি তৈরি করা হয়, তুমি যদি এটাই বলতে না পারো, বা স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয় এবং কাঙ্ক্ষিত উৎপাদ কি এবং প্রভাবক কি, তাহলে তোমার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন হচ্ছে না বা হবেও না। আশা করি ধরতে পারছো কথাটা। আমরা সামনের দিকে আসি। জৈব প্রভাবক থেকে শুধুমাত্র 1-2টা ওয়ার্ড পড়বো। যে জৈব প্রভাবক হচ্ছে আসলে এনজাইম, যেটা হচ্ছে একটা বৃহৎ প্রোটিন অণু, মানে বৃহৎ প্রোটিন প্রোটিন জাতীয় পদার্থ। এনজাইম তো প্রোটিন, আমরা প্রোটিনে পড়ছিলাম। এক্ষেত্রে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে তৈরি হয় এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন গঠিত পদার্থ এবং টারশারি প্রোটিন থাকে হচ্ছে এটার মেইন মেকানিজমে। আর এনজাইমের বৈশিষ্ট্যের পার্টে চলে আসো। এনজাইমের বৈশিষ্ট্যের মধ্যে শুধু পড়বা এনজাইমটা পিএইচ 7-এর কাছাকাছি থাকবে এবং এনজাইমটা 37 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে। এবং এখানে মাথায় রাখতে পারো বোটানি বইতে লেখা আছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটাও লিখে রাখলাম। মনে রাখো 37 মাঝামাঝি একটা মান। তারপর এখান থেকে এই 1 মিনিটের মধ্যে কার্বনিক অ্যাসিডের 360 লক্ষ অণুকে বিয়োজিত করতে পারে। একবার রিডিং দিও, এটা আর কিছু লাগবে না। তারপর সামনে দিকে আসো, বিক্রিয়ার সাম্যাবস্থার মধ্যে আমি দেখো এই বিক্রিয়াটা লেখাই দিয়েছিলাম লাস্টের ক্লাসে, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখানে 80% হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়। তারপর এগুলা যেহেতু লেখাই দিয়েছিলাম তার মানে এলা কিছু পড়বো না। তোমরা যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা ভাইয়া দয়া করে এই চিত্র মানে এই গ্রাফটা প্র্যাকটিস করে যাও। যে যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের ক্ষেত্রে হার বনাম সময়ের যে গ্রাফটা কেমন হয়, হার বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে এই সাম্যাবস্থাতে একটা পয়েন্টে এসে মিলে যায়। এই পয়েন্টটা খেয়াল করবে, এটা সাম্যাবস্থার পয়েন্ট। এটা ডিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার রিটেনের জন্য এবং এর জন্য এমসিকিউ এর জন্য। সেম ভাবে তোমার এটাও আরো ইম্পর্টেন্ট, বাট এখানে হচ্ছে ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফ। এই ঘনমাত্রা সময়ের গ্রাফে কোনোদিন কোনো মিলবে না, মিলবে বাট আলটিমেটলি মিলার পরে এটা প্যারালালি চলে যাবে। এটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে এই প্যারালাল অবস্থানে। এটা তোমার জন্য ডিফারেন্সিয়েট করতে পারো তুমি যদি তোমার ভার্সিটি ঢাকা ভার্সিটি বা অন্যান্য যে কোনো ভার্সিটি পরীক্ষায় আসলে, দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য আছে। সাম্যের চাইতে উভয় দিকে সুগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং প্রবাহকের ভূমিকাহীনতা। খুব সুন্দর মতো মুখস্থ করে ফেলবা এই 4টা পয়েন্ট। 4টা পয়েন্ট তো মুখস্থ করলে ভালো হয়েছে। দেখো সাম্যের সাহিত্য অবশ্যই সাম্যাবস্থার সাহিত্যে থাকবে, উভয় দিক থেকে আসবে, মানে সম্মুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকবে। পরের 2টা পয়েন্ট দেখো নেগেটিভ পয়েন্ট, বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং ভূমিকাহীনতা। তার মানে প্রথম 2টা আমি মুখস্থ করব, পরের 2টা নেগেটিভ পয়েন্ট। এই পরের 2টাকে তুমি পজিটিভ বানাই দিয়ে বলবে যে নিচের কোনটি সঠিক নয়। আর তারপরে বাই চান্স যদি টিচার একটু চালাক হয়ে থাকে তোমাকে ইংলিশে প্রশ্ন করবে যে হুইচ ওয়ান, মানে ইংলিশে প্রশ্ন করবে সাম্যাবস্থার কোনটা শর্ত নয়। স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, ইজিলি টু অ্যাপ্রোচ ফ্রম বোথ সাইডস, এই 2টা তুমি ইজিলি পারবা। পরের 2টা দেখো কমপ্লিটনেস আর ইনইফেক্টিভনেস, 2টাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তোমরা যদি ইংলিশ ভার্সনে কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দেখো এই 2টা ইন দিয়ে মনে রাখা যায়, ইনকমপ্লিটনেস ইনইফেক্টিভনেস। ফর হোয়াট? ফর রিয়াকশন অ্যান্ড ক্যাটালিস্ট। আর যারা বাংলা ভার্সন স্টুডেন্ট তারা সবকিছুই পড়বা এখান থেকে। তারপর আমরা সামনের দিকে আসি। সামনের দিকে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার হলে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা তারা দয়া করে আবার আরো 2টা চিত্র প্র্যাকটিস করে যাবা। এখানে লগ কেপি বনাম 1/t এর গ্রাফ কেমন হয় এবং লগ কেপি বনাম 1/t এর গ্রাফ তাপ হারি বিক্রিয়াতে কেমন হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়। তাপ হারি বিক্রিয়ার গ্রাফটা হয় নেগেটিভ, মানে নিচের দিকে আসবে, তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফটা হবে উপরের দিকে। আর এটাই হইতেছে ভ্যান টপ সমীকরণ থেকে আসে। সো আমরা আগে এটা শিখি একটু কষ্ট করে। ভ্যান টপ সমীকরণ কি? ভ্যান টপ সমীকরণ হচ্ছে এই যে এটা, লগ কেপি ইকুয়াল টু
লগ কেপি ইকুয়াল টু এখানে একটা হিবিজিবি এম, তারপরে 1/t প্লাস কনস্ট্যান্ট। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা আসে। তার মানে এমটা আলটিমেটলি এম নিজেই নেগেটিভ। তাহলে লগ কেপি বনাম তুমি যখন সরি ওয়াই বনাম এক্স যখন গ্রাফ আঁকবা, লগ কেপি বনাম 1/t এর গ্রাফের মধ্যে এম জিনিসটা, এম এর ভ্যালুটা ডিফাইন করবে আমার ডেল এস এর ভ্যালুর উপরে। দেখো কিভাবে ডেল এস এর ভ্যালু, আমরা জানি তাপ হারি বিক্রিয়াতে ডেল এস এর ভ্যালু নিজেই পজিটিভ। তাহলে ডেল এস এর ভ্যালু যদি পজিটিভ হয়, এখানে বিক্রিয়ার আবার নেগেটিভ আছে। তার মানে দুইটা আলটিম আলটিমেটলি দুইটা মিলায় হয় তাহলে নেগেটিভ। যেহেতু ডেল এস এর ভ্যালু পজিটিভ, দুইটা মিলায় হয় নেগেটিভ, আর আমাদের ঢাল যদি নেগেটিভ হয় তাহলে ঢাল নিচের দিকে নামবে। ঠিক উল্টা কাহিনী হয় তাপ উৎপাদী বিক্রিয়াতে, ডেল এইচ এর ভ্যালুই হয় নেগেটিভ। তার মানে কি আলটিমেটলি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, পজিটিভ হয়ে আমাদের গ্রাফটা হয় উপরের দিকে। ভ্যান ডের সমীকরণ এবং ভ্যান ডের সমীকরণ থেকে দুইটা গ্রাফ তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালো মতো লাগবে, এবং আমাদের বেসিক ক্লিয়ার এবং কনসেপ্ট করার জন্য খুব ভালো মতো লাগবে, এটা তোমার পারতে হবেই। তারপর সামনের দিকে আসে ভাইয়া, সামনের দিকে একটা কথা আছে দেখো, ইথাইল এসিটেট ব্যবহার করা হয় এবং নেইল পালিশ রিমুভার রূপে ব্যবহার করা হয়। এটা একটু পড়ো দেখো তো, এটা পারো পারো কিনা। 4.8 একটা এমসিকিউ। কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? সাম্যের স্থায়িত্ব ঠিক আছে, উভয় দিকের সুগমতা ঠিক আছে, বিক্রিয়ার অসম্পূর্ণতা ঠিক আছে, বিক্রিয়ার হার কোনোদিনও বৈশিষ্ট্য না, এটা তো আমরা পড়ি নেই, 4টা বৈশিষ্ট্যের মধ্যে এটা ছিল না। দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। পরের যে 4-5টা পেজ, 4-5টা পেজে কিছু পড়া দরকার নেই, সবকিছু পড়াই দিছি। পরের 4-5টা পেজ একটা ওয়ার্ডও পড়বা না, সরাসরি চলে আসবে কেপি এবং কেসি। লাশে তেলে নীতির প্রয়োগ হ্যান ত্যান এগুলো আমাদের আর লাগবে না মেডিকেলের জন্য বা ভার্সিটির জন্য। তাহলে এটা এটা একটু নিজে চিন্তা করো তো, বিক্রিয়ার হারের বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, নাকি স্থির হয়ে যাবে? মাঝখানের কথাগুলো আমি লাস্ট ক্লাসে, যে এগুলো সব লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম, এগুলো লাগবে না ভাইয়া। ভরক্রিয়া সূত্র লাস্ট ক্লাসে বিস্তারিত বলছিলাম, এগুলো আর লাগবে না। ভরক্রিয়া সূত্র কিন্তু না পারলে ফেল, মানে স্পেশালি ভার্সিটি ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটিতে যখন রিটেনে দিবা তখন না পারলে ধরা। ভরক্রিয়া সূত্র কি এটাই যদি না পারো তাহলে ভাই কি পরীক্ষা দিতে যাবা তুমি বলো? আসো কেপি কেসি। কেপি কেসি হচ্ছে সাম্য ধ্রুবক। এখন হোয়াট ইজ কেপি, হোয়াট ইজ কেসি, এটা আগে প্রথম কথায় আসি। বইতে দেখো একটা বিক্রিয়া লেখা দিয়েছে, এ এ প্লাস বি বি ইকুয়াল টু আই এল এল প্লাস এম এম। এটার মধ্যে সাম্য ধ্রুবক বলতে বোঝায় একটা সাম্য ধ্রুবক আমাদের ভরক্রিয়ার সূত্র থেকে আসছে, কেসি ইকুয়াল টু হবে এই যে দেখো এইগুলার, এটা থাকবে উপরে, মানে উৎপাদটা থাকবে উপরে এবং বিক্রিয়কটা থাকবে নিচে, এবং পাশে যে সহগটা ওই সহগটা হয়ে যাবে উপরে। এটা হচ্ছে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, মানে ঘনমাত্রা হিসেবে কনসেন্ট্রেশন। দেখো একটা এর পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় এটার ঘনমাত্রা। সো কেসি দিয়ে বোঝায় আসলে একটা ঘনমাত্রার হিসাব, বাট কেসি দিয়ে যেহেতু ঘনমাত্রার একটা অনুপাত বোঝায় যার কারণে কেসি, এবং আর কেপি দিয়ে বোঝায় হচ্ছে একটা প্রেশারের হিসাব, মানে প্রেশার, পার্শিয়াল প্রেশার। তো প্রেশারের হিসাব মানে প্রেশারের যে আমাদের তুলনা একটা উৎপাদের সাপেক্ষে বিক্রিয়কের, ওইটা হচ্ছে প্রেশারের কেপি। তাহলে একটা জিনিসের তুমি বলো, একটা জিনিসের তুলনা করতেছে আমি, অনুপাত বানাচ্ছি, ওই অনুপাতের কি কোনো একক হইতে পারে? ওই জিনিসের অনুপাতের কোনো একক হইতে পারে না। যার কারণে হাজারি স্যার বলে দিছে কেপি কেসি কে ডাব্লিউ কে বি কে এ, যে কোনো কিছুর অনুপাত থাকে না। কিন্তু কিন্তু এখানে একটা ভেজাল আছে। তোমার যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে নিজের মানে একটা বিক্রিয়া দিয়ে বলে এটার অনুপাত মানে কেপির কে আমি লিখে দিচ্ছি। আগে কেপি কেসি আগে মানে পুরোটা শেষ করি তারপরে। তাহলে কেপি হচ্ছে আমাদের প্রেশারের অনুপাত। কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে যেটা দিয়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা পাস করতে পারবা। কিন্তু এখানে যে হিসাবটা আমি বলতেছি যে কেপি কেসি কে এ কে বি এগুলার কোনো একক নাই, এটা আগে প্রথম কথা। কিন্তু তোমাকে যদি একটা বিক্রিয়া দিয়ে বলে যে এ প্লাস বি ইকুয়াল টু সি, এই বিক্রিয়ার কেপির একক কি, কেপি না কেসির একক কি, তখন কি করবা? অপশন দিচ্ছি আমি তোমাকে। প্রথম অপশন মোল পার লিটার, 2 নম্বর অপশন মোল পার লিটার, লিটার হোল ইনভার্স 1, 3 নম্বর অপশন মোল ইনভার্স 1 লিটার ইনভার্স 2, 4 নম্বর অপশন নান অফ দিস। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে নান অফ দিস। কোনোদিনও আমরা কেপি কেসিতে একক দিব না। কিন্তু তোমাকে যদি নান অফ দিস না দিয়ে এখানে দেয় আবার মোল পার লিটার ইনভার্স 2, তখন তুমি কি করবা? এটা লিখে মোল পার লিটার ইনভার্স 2। তখন আমাদের এটা বিক্রিয়াটা বুঝতে হবে যে এই কোশ্চেনটা কবির স্যারের বই থেকে করছে, কারণ কবির স্যারের বইতে কেপি কেসির একক দেওয়া আছে এবং এককটা কিভাবে বের করছে ওটাও বলে দেওয়া আছে। আমি তাহলে তোমাকে বলে দিই কিভাবে বের করবা একক। একক নর্মালি প্রথমত নাই, দ্বিতীয়ত যদি দেয় তাহলে মনে করবা ঘোষার অথবা কবির স্যারের বইয়ের এমসিকিউ এটা, বা বইয়ের কথাবার্তা। তো কেসির সূত্র হচ্ছে আমাদের উপরে যে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা।
তাহলে ভাইয়া দেখো, উপরে যদি একটা ঘনমাত্রা মোলার হয়, নিচে হইতেছে মোলার স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে হয় মোল ইনভার্স ওয়ান। মানে মোল ইনভার্স ওয়ান মানে মোল পার লিটার ইনভার্স ওয়ান, তার মানে 2 নাম্বারটা অ্যান্সার। তাহলে বুঝছো তো কিভাবে বের করবা? সেম প্রসিডিউরে কেপি ও একক বের করা যায়, ওটা হচ্ছে এটিএম দিয়ে বের করবা তুমি, এটিএম ইনভার্স ওয়ান অথবা এটিএম ইনভার্স টু। কিন্তু নর্মালি যদি তুমি বাই চান্স পরীক্ষার হলে পাও যে কেপি কেসের কোনো একক নাই, তাহলে ওইটাই হবে প্রথম অপশন। আশা করি ধরতে পারছো। এখন আসো কেপি আর কেসের মধ্যে সম্পর্কটা কি। এই সম্পর্ক দিয়ে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার হলে একটা প্রশ্ন পাবাই তুমি, আর একটা প্রশ্ন পাইলেই যে পাইরা যাবা এরকম না। এখানে একটা ভেজাল আছে, ভেজালটা বলতেছি। প্রথমে ওই জানি বিক্রিয়াটা, দেখো এই বিক্রিয়াটা, দেখো এই বিক্রিয়াতে এই যে এটা একটা, এটা হচ্ছে উৎপাদ এগুলো, আর এগুলো হচ্ছে বিক্রিয়ক। এল আর এম হচ্ছে উৎপাদ। কেপি যেভাবে বলতেছে ঠিক ওইভাবে মনে রাখবা। না মনে রাখতে তোমার নিজের ইচ্ছা মতো মনে রাখো, কোনো সমস্যা নাই। কেপি ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, এটা একদম হুবহু এভাবে মনে রাখবা। আর এখানে ডেল এন এর ভ্যালুটা হয় উৎপাদের যে মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। জাস্ট এটা মাথায় রাখলে আমার হয়ে গেছে। আর তুমি যখন বড় ম্যাথ করবা, বড় ম্যাথের ক্ষেত্রে এখানে কেপি ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, যখন তুমি সাপোজ বড় একটা ম্যাথ করবা, এই পয়েন্টের ক্ষেত্রে আগে আমি একটা বিক্রিয়া লিখে দিই তোমাকে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ডি। এখানে ডেল এন এর ভ্যালু কত হবে? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 মাইনাস 3, তাহলে মাইনাস 2। তাহলে এখানে অ্যান্সার হবে কেপি আর ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার মাইনাস 2, এটা হবে অ্যান্সার। তোমাকে যদি অপশনে এটা দেওয়া থাকতে পারে, অপশনে কিন্তু এটাও দেওয়া থাকতে পারে, কেসি ইকুয়াল টু আর টি হোল স্কোয়ার ইন্টু কেসি, কেপি না এখানে, কেপি এটাও দেওয়া থাকতে পারে, স্কোয়ারটা ওই পাশে নিয়ে নিয়ে দিতে পারে। এটা আশা করি তুমি তাহলে পারবা। উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা। এখন তুমি যখন বড় ম্যাথ করতে যাবা ভাইয়া, তখন তুমি আর এর ভ্যালুটা কত ধরবা, মানে মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু 8.31 ধরবা নাকি 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন ওটা ধরবা? অবশ্যই, যেহেতু এটা, যেহেতু কেপি আর কেসির মধ্যে, দেখো লিটার এটিএম পার মোল পার কেলভিন আমরা কখন ধরি? যখন হিসাবটা আসবে লিটারে, হিসাবটা আসবে এটিএম এ। আর আমরা এতক্ষণ ধরে কেপি কেসির এককের মধ্যে লিটার আর এটিএম এর কথাটাই উল্লেখ করছি। প্রত্যেকটা বড় ম্যাথের ক্ষেত্রে অবশ্যই 0.02 লিটার পার এটিএম, লিটার পার এটিএম পার মোল তুমি ধরবা। না ধরে করলে কিন্তু ম্যাথ মিলবে না। আর আমাদের এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবেও না ম্যাথ, কিন্তু আমাদের শুধুমাত্র এই কনভার্সনটা শিখতে হবে, কেপি আর কেসির মধ্যে মিলি কনভার্সনটা তুমি সরাসরি এভাবে মনে রাখবা, তাহলেই হয়ে গেছে। পারবা তাহলে এগুলো। দেন অনেক আজাইরা কথাবার্তা, অনেক ম্যাথ আছে। 4.42 এই এমসিকিউটা একটু বলো তো। আচ্ছা, 4.10 দেখো পারা যায় কিনা, যারা কেউ যদি পারো বলো। এখানে উৎপাদ কোনটা? ওই যে উৎপাদ হচ্ছে 2 মোল আর বিক্রিয়ক করতেছে টোটাল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে কিন্তু এখানে এই যে গ্যাসিয়াস থাকতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। গ্যাসিয়াস আর লিকুইড যদি থাকে তাহলে এটা হয় কেসি হিসাব হবে। যদি শুধু গ্যাসিয়াস থাকবে তখন কেপির হিসাব হবে। সলিড থাকলে কোনোদিনও হিসাব হবে না। সলিড থাকলে ওটা তুমি বাদ দিয়ে হিসাব করবা। তাহলে এখানে 2 - 4 মানে আলটিমেটলি হয় -2। তার মানে কেপি ইকুয়াল টু কেসে আর টি হোল টু দি পাওয়ার মাইনাস, মানে ডেল এন মানে আর টি হোল টু দি পাওয়ার -2 পারা যাবে। আবার সামনের দিকে আসি আমরা। সামনের দিকে মোটামুটি বেশ কয়েক বেশ জুড়ে কিছু নাই। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে এদিকে। এখানে 2-3টা কথা আছে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 3টা পয়েন্ট আমি বুঝাই দিচ্ছি। যখন তোমার কেসির ভ্যালু গ্রেটার দেন 10⁻³ হয়, এই যে গ্রেটার দেন 10⁻³ হয়, তখন বুঝতে হবে যে বিক্রিয়কের থেকে উৎপাদের ভ্যালুটা বেশি। কেন? কমন সেন্স। কারণ কেসি মানেই তো উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে আমি যদি উৎপাদের ঘনমাত্রা বেশি পাই, মানে টোটাল কেসির ভ্যালু বেশি পাই, তার মানে বুঝাই যেতেছে উপরের উপরের ভ্যালুটা বেশি। কি বলে এটাকে, লব বেশি নাকি, লব বেশি বা উৎপাদের ঘনমাত্রা বেশি, কমন সেন্স। তাহলে 10⁻³ জাস্ট মনে রাখবা, 10⁻³ এর গ্রেটার দেন হলে উৎপাদের ঘনমাত্রা বেশি, উল্টাই দিবা, 10⁻³ এর যদি কম হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি উৎপাদের থেকে, কমন সেন্স। তারপর আরো একটা কথা মনে রাখতে হবে, আরেকটা পয়েন্ট আছে যেটাকে বলে কিউসি। কিউসি হচ্ছে ওই অবস্থাতে, মানে যে কোনো অবস্থাতে, ওই কেসির মতোই যে কোনো অবস্থাতে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত।
অবস্থাতে। ওকে, এখন কিউসি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা মনে রাখার একটা টেকনিক আছে। আমি দেখো টেকনিকটা এখানে লিখি। তুমি কে লিখবা, কিউসি লিখবা, কে লিখবা, কিউসি লিখবা। এটা যদি গ্রেটার দেন হয় কে, তখন হয় এটা সম্মুখ মানে কেসি, তখন হয় এটা সম্মুখমুখী বিক্রিয়া। আর যদি লেস দেন হয় সেটা হয় বিপরীতমুখী মানে পশ্চাৎমুখী বিক্রিয়া। এটা তোমার যদি বুঝতে চাও আমি তোমাকে একবার বুঝাই বলি যে নর্মালি সাপোজ একটা বিক্রিয়া নর্মাল অবস্থাতে আছে কিউসি। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ বাকি আছে, দেখো দেখাচ্ছি। এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি আমরা এগুলা জানি না কি লাভ। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক জানার কারণ হচ্ছে বিক্রিয়ার সময়ের ব্যাপ্তি বিচার করতে পারবো, ডাইরেকশনটা বিচার করতে পারবো, এবং ঘনমাত্রা থেকে সাম্যাবস্থার দিকে ঘনমাত্রা গণনা করতে পারবো। এই যে এই 3 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলতেছি। তোমার নর্মালি তোমাকে যদি বলে যে নর্মালি সাম্যাবস্থা থেকে কেসির ভ্যালুটা যদি তোমার কিউসির থেকে বেশি হয় তখন আলটিমেটলি বিক্রিয়াটা হয় সম্মুখী বিক্রিয়া। আসলে কিউসি দিয়ে বোঝায় হচ্ছে সাম্যাবস্থা, মোস্ট প্রবাবলি। হুম, হ্যাঁ, কিউসি দিয়ে বোঝায় হচ্ছে সাম্যাবস্থা, যে কোনো অবস্থা না, যে কোনো অবস্থা হচ্ছে কেসি। এটা একটু ভুল হয়ে গেছে, কেসি হচ্ছে তোমার যে মনে করো যে কোনো অবস্থাতে, মানে যে কোনো পয়েন্টে, যে কোনো টাইমে, যে কোনো পয়েন্টে। আর কিউসি দিয়ে বোঝাবে তোমার সাম্যাবস্থায়। এখন একটা যে কোনো পয়েন্টের যখন ভ্যালুটা বেশি হবে সাম্যাবস্থা থেকে, তার মানে বোঝাই যাচ্ছে যে বিক্রিয়াটা সামনের দিকে যাচ্ছে। আর যে কোনো অবস্থাতে ভ্যালুটা যদি সাম্যাবস্থার ভ্যালু থেকে কম হয় তাহলে বোঝাই যাচ্ছে যে বিক্রিয়াটা আসলে পিছনের দিকে যাচ্ছে। পিছনের দিকে যাওয়া মানে হচ্ছে বিক্রিয়াটার উৎপাদের ঘনমাত্রা কম, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি। এটাই এটাই আমরা একটু আগেও পড়লাম, এই যে এই ভ্যালুগুলা দিয়ে। গ্রেটার দেন 10⁻³ লেস দেন 10⁻³ এই 3-4টা কথা তুমি মনে রাখবা। আর এতটুকুর জন্য তুমি একটু কারেকশন করে রাখো। এটা কিউসি হচ্ছে সাম্যাবস্থাতে মেইনলি, আর এটা হচ্ছে যে কোনো পয়েন্ট। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তো এতগুলা পেজ আমাদের আসলে মনে থাকবে না পরীক্ষার হলে। তার জন্য যত পারো শর্টকাট তুমি অ্যাপ্লাই করো, এবং যত পারো তুমি যেন, দেখো আমি জাস্ট গোল দিয়ে যাচ্ছি। তুমিও যদি তোমার বইতে জাস্ট গোল দিয়ে তুমি যদি মার্কিং করে করে যাও, সামনের দিকে আগাও, তাহলে তোমার পড়াটা আসলে কম হবে। আমি চেষ্টা করতেছি তোমার পড়াটা যেন কম হয়, বাড়ানোর থেকে পড়ার জন্য কম হয়, কারণ পড়া অনেক হিউজ। একটা চ্যাপ্টারের মধ্যে অনেক টপিক, অনেক ইনফরমেশন। সো দ্যাটস ওয়াই তোমার টেকনিক্যাল হইতে হবে এই ক্ষেত্রে। তুমি যত বেশি পড়া কমায় ফেলতে পারবা, টেকনিক্যালি হতে পারবা, তত তোমার জন্য বেটার। আমরা সামনের দিকে আসি। সামনের দিকের ক্ষেত্রে পানির বিয়োজন ধ্রুবক এই পার্টে চলে আসো। ভিতরের দিকে ম্যাথে দেখলে লাগবে না। ভিতরের দিকে বক্সের এমসিকিউ গুলো সলভ করবা মাস্ট। তারপর কোথায়, এখন পানির আয়নিক যে অটো অটো আয়নীকরণ এই পার্টের মধ্যে শুধু পড়বা কে ডাব্লিউ, যেটা ওইটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখানে কে ডাব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল। তারপর 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোলার ঘনমাত্রা 55.5। তারপরে এখানে দেখো কয়েকটা ভ্যালু দেওয়া আছে, যে নর্মালি তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে কে ডাব্লিউর ভ্যালু হয় 10⁻⁴, এবং কম হলে, টেম্পারেচার যদি কম হয় 25-এর কম, তাহলে হয় অবশ্যই এই ভ্যালুর কম। আর যত টেম্পারেচার বাড়াইতে থাকবা তত আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়তে থাকবে। সবগুলো ভ্যালু শিখবা না, তুমি প্রথমটা পড়বা, পরের 25 ডিগ্রি পড়বা, আর 100 ডিগ্রি পড়বা। 100 ডিগ্রিতে কে ডাব্লিউর ভ্যালু কত, 8.7 ইন্টু 10⁻⁴। এখন মেইনলি ধরে নাও সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস যদি বলে, তাহলে দাঁড়ায় যে এটাই যে হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এই দুইটার ভ্যালু হয় 10⁻⁴। তাহলে এই দুইটা ভ্যালু যদি 10⁻⁴, এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, কারণ একটা বিক্রিয়ার মধ্যে সমান সমান যদি থাকে তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে 10⁻⁴। তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু হচ্ছে 10⁻⁷। তার মানে আমি এটা বোঝানো চাচ্ছি যে সাম্যাবস্থা, অথবা সাম্যাবস্থা না, যে কোনো একটা নর্মাল যৌগের ক্ষেত্রে বা একটা বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এটাতে ম্যাথ করবে একটু পরে, ইকুয়াল টু হচ্ছে 10⁻⁷। তোমাকে যদি একটা দেওয়া থাকে তাহলে মেইনলি তুমি শুরুতেই ধরে নেবা 10⁻⁷, আর দুইটা গুণ দিলে আসবে 25 ডিগ্রি সেলসিয়াসে কে ডাব্লিউ এর ভ্যালু 10⁻⁴। তারপর সামনের দিকে আসো। সামনের দিকে দেখো এটা পারা যায় কিনা, একদম কমন সেন্স। অম্লীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি হবে √/kW, যে √/kW এর কথা বলতেছি এতক্ষণ ধরে। তার নিরপেক্ষ দ্রবণের সবগুলো সমান, এবং ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কম হবে।
দেন আমরা সামনের দিকে আসি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। প্রথমে আগে জানতে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেগুলা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ওগুলাতে প্রযোজ্য হবে, যেমন মৃদু লবণ অথবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মৃদু ক্ষারের ক্ষেত্রে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে। এবং লঘুকরণ সূত্রটা হচ্ছে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। কে কে এ দিয়ে বোঝা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, একটু পরে পড়বো এটা। তাহলে এটা আমি বিক্রিয়ার সবগুলা হিসাব নিকাশ আমি একবারে লিখে দিই এখানে। কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটাতে একটা ম্যাথ করা যায়। তারপরে তোমার নর্মালি ধরে নাও একটা বিক্রিয়ার মধ্যে একটা দুর্বল CH3, দুর্বল অ্যাসিড CH3 COOH, এই দুর্বল অ্যাসিডকে তুমি যদি বিয়োজিত করো তাহলে আসবে CH3 সি COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন প্লাস। এখন এটার মধ্যে এইটা যে পরিমাণ বিয়োজিত হবে 1 মাইনাস, নর্মালি থাকে 1 0 0, তারপরের স্টেপে হয় 1 মাইনাস আলফা আলফা আলফা। মেইনলি আমাদের এটা হচ্ছে আলফা সি এরকম। হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা বা এখানে যে এসিডিটি হচ্ছে আলফা সি, সোজা কথা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন এখান থেকে আবার হিসাব করব আলফার ভ্যালু কত। আলফার ভ্যালু হচ্ছে √KA/C না, হ্যাঁ √KA/C। তাহলে আলটিমেটলি তুমি যদি আলফা ইন্টু √KA/C ইন্টু সি দাও তাহলে আলটিমেটলি আসে √KA/C। এটা একটা সূত্র। তোমাকে যদি সরাসরি বলে একটা মৃদু অ্যাসিডের তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বা মৃদু অ্যাসিডের ঘনমাত্রা কত, তখন তুমি সরাসরি এই সূত্র দিয়ে করতে পারবে √KA/C। তাছাড়া এটা তো আছে কি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা তো আছে। দেন দেন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কখন প্রযোজ্য হবে? ওই যে বললামই তো, যখন মৃদু অ্যাসিড হবে তখন মৃদু অ্যাসিড মৃদু ক্ষার এগুলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আরেকটা মেন কথা মনে রাখতে হবে যে অসীম লঘুতার ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তীব্র অম্ল এবং তীব্র ক্ষারকের মোলার ঘনমাত্রা দ্রবণের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, ফলে তাদের ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না বলে লঘুকরণ সূত্র প্রযোজ্য হবে না। এই লাইনটা খুব ভালো মতো পড়বা। অসীম লঘুতাতে প্রযোজ্য হবে না এবং তীব্র অ্যাসিডে প্রযোজ্যতা হবে না। অসীম লঘু হলে তোমার মৃদু অম্ল অথবা মৃদু ক্ষারও সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়, বাট আমাদের সম্পূর্ণভাবে বিয়োজিত করা যাবে না বা তীব্র অম্ল তীব্র ক্ষার এগুলোও ধরা যাবে না। তারপর চলে আসো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। 2-3 পেজ উল্টায় সামনের দিকে আসো। কোথায় যেন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ দিয়ে প্রকাশ করা হয়। এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে একটা অ্যাসিড কতটুকু তীব্র বা কতটুকু শক্তিশালী হবে ওটা নির্ভর করবে কে এর উপরে। এখন এটাই পড়বো আর কি নর্মালি। তাহলে তোমাকে যদি বলে মৃদু অ্যাসিডের কে এর ভ্যালু বেশি নাকি একটা হাইড্রোজেন ক্লোরাইডের কে এর ভ্যালু বেশি, অবশ্যই মৃদু হাইড্রোজেন ক্লোরাইডের কে এর ভ্যালু বেশি। তাহলে দুর্বলত্ব বা অ্যাসিডের সবলত্ব নির্ভর করবে কে দিয়ে, এবং কেবি দিয়ে প্রকাশ করবে ওই বেইজের সবলত্ব অথবা বেইজের দুর্বলত্ব। যেমন একটা দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং একটা সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। বিয়োজন ধ্রুবক এবং অ্যাসিডের তীব্রতা পাঠে চলে আসো। এই পার্টের মধ্যে দেখো একটা প্রথমে একটা ছক আছে। এই ছকটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমি দাগাই দিচ্ছি। তুমি শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা পড়বা 2.5 × 10⁷, এটার কে এর ভ্যালু দেখো সব থেকে বেশি। এসিডিক অ্যাসিডের কে এর ভ্যালুটা এটা অনেক জায়গায় অনেকবার আসছে, ভার্সিটি এবং মেডিকেলে 1.8 × 10⁻⁵। এই দুইটা ভ্যালু খুব ভালো মতো শেখার চেষ্টা করবা। অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা নির্ভর করবে প্রথমে কে এর ভ্যালুর উপরে। কে এর ভ্যালু যার যত বেশি সেই তত বেশি তীব্র। 2 নম্বরটা নির্ভর করবে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকারের উপরে। তারপর কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থার উপরে, কেন্দ্রীয় পরমাণুর আকারের উপরে এবং দ্রাবকের প্রকৃতির উপরে। এই 2, 3 আর 4 নম্বর পয়েন্ট আমি বুঝাই দিচ্ছি যে হাইড্রাসিডের মধ্যে এইখানে বইতেই এক্সাম্পল আছে। প্রথম তো যেটা বললাম কে এর ভ্যালু যার যত বেশি সে তত বেশি তীব্র। তারপর 2 নম্বরটা পয়েন্ট যে ঋণাত্মক আয়নের আকার মানে অ্যানায়নের আকার, যেটার মধ্যে তবে দেখো হাইড্রোজেন আয়োডাইড এর আকার মানে আয়োডিনের আকার, হাইড্রোজেন ব্রোমাইড মানে ব্রোমিনের আকার থেকে বড়। এখন তুমি যদি চিন্তা করো যে হাইড্রোজেন আয়োডাইড মানে নর্মালি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ব্রোমিন অণু, ব্রোমিন অণুর বাইরে হচ্ছে এখানে হাইড্রোজেন। আর আরেকটা হিসাবে সাপোজ চিন্তা করো এটা হচ্ছে ফ্লোরিন অণুর এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে তুমি নর্মালি কমন সেন্সে চিন্তা করো তো কোনটা নিউক্লিয়াসের কাছে। এই দেখো ব্রোমিন থেকে কত দূরে আর ফ্লোরিন থেকে কত কাছে। নিউক্লিয়াসের যত কাছে হয় তত বেশি অ্যাট্রাক্ট করে, হাইড্রোজেনটা বের করতে তত সময় লাগবে, তত ইজিলি দিতে পারবে না। কিন্তু ব্রোমিনটা বা আয়োডিনটা কিন্তু তত ইজিলি আমি ছাড়তে পারবো। তার মানে মুদ্রা কথা হচ্ছে এখানে আয়োডিন আয়নের আকার ইজ গ্রেটার দেন
তোমার ব্রোমিন আয়নের আকার ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন আয়নের আকার, মানে আকার যার যত বেশি বড় তার অ্যাসিড মানে হাইড্রোজেন আয়নটা ত্যাগ করার অ্যাবিলিটি তত বেশি, সে তত বেশি তীব্র অ্যাসিড। জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে, 2 নম্বর পয়েন্টে এটাই বলছে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা একটা হিসাব দেওয়া আছে, এই হিসাবটা পড়ে ফেলো। যে দেখো এখানে প্রথমটার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +7, পরেরটা +6, যেহেতু যার কারণে দুইটারই জারণ সংখ্যা 4, যত বেশি কেন্দ্রীয় পরমাণু, প্রথম দুইটা ক্রাইটেরিয়া ফলো করার পরের ক্রাইটেরিয়া হচ্ছে 3 নম্বরে আসবে। 3 নম্বর ক্রাইটেরিয়া যদি সিমিলার হয়ে যায়, যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সেম, তখন কি করবা? তখন কেন্দ্রীয় পরমাণুতে যার আকারটা ছোট হয়, মানে মাঝেটা, যেমন ফসফরিক এবং নাইট্রিকের মধ্যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আকারটা আমার ছোট এবং ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আকারটা হয় বড়, যার কারণে দুইটার মধ্যে জারণ সংখ্যা সেম, কিন্তু যার আকার ছোট সেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। আমি লিখে দিচ্ছি ছোট, ছোট আকার যার সেই হবে আলটিমেটলি আমাদের বিজয়িতা, মানে সেই জয়ী হবে। আচ্ছা, তারপরে দ্রাবকের প্রকৃতি। আমরা নেক্সট ক্লাসে এই দ্রাবকের প্রকৃতি থেকে শুরু করব, বুঝছো? কারণ আমার ট্যাবে বেশি খুব একটা চার্জ নাই, আজকে ভাবছিলাম যে মোটামুটি যতটুকু শেষ করা যায়, কিন্তু আরও একটা ক্লাস প্রয়োজন। এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 আসলে যত দ্রুতই বলি না কেন, পড়া অনেক, এই এত পড়া কমপ্লিট করার জন্য আমাদের আরও একটা ক্লাস প্রয়োজন, এবং দ্রাবকের প্রকৃতি থেকে শুরু করব। আজকে যতটুকু পড়াইলাম ততটুকু একটু কষ্ট করে তুমি পড়ে রাখো, এবং তোমার যদি ক্লাসে একটু হলেও উপকারে লাগে, বা তুমি যদি এটা বুঝো যে অ্যাটলিস্ট যে ভাই চেষ্টা করতেছে যে আমাকে এটা বোঝানোর যে আমার এতটুকুই লাগবে, এর বেশি আমি নিতে পারবো না, এটা যদি তুমি বুঝো, তাহলে তুমি আজকের ক্লাসের সার্থকতা তুমি বুঝতে পারছো। বা আমার ক্লাসগুলো যেগুলো দেখো না, আমি সবগুলো এইভাবেই পড়াই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আর তোমার ধরে নাও এইচএসসি স্টুডেন্টকে কখনো এইভাবে পড়ে না, এইচএসসি স্টুডেন্টকে আস্তে আস্তে বলবো যে কেপি কি, কেসি কি, কেপি কেমনে বের করে, কেসি কেমনে বের করে, ম্যাথ করাই দিব, হ্যান করাই দিব। এটা কি তোমার মেডিকেলে লাগবে? তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসবে? আসবে না। সো দ্যাটস ওয়াই তোমার এটা যেন রিয়েলাইজেশনে আসে, যে ভাই যেভাবে বলতেছে বা যে যতটুকু বলতেছে অতটুকু যেন আমি পড়তে পারি, অতটুকু যেন আমার মাথায় থাকে, ওইটা মাথায় রেখে আমি বইয়ের এমসিকিউগুলো সলভ করতে যেন পারি। দ্যাটস ইট। আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাস আবার বিস্তারিত কথা হবে। ধন্যবাদ সবাইকে।